শুরুতেই গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সদ্য প্রয়াত আজকের অতিথি শ্রদ্ধেয় সুশান্ত কুমার হালদারের মা লতিকা হালদারকে, যিনি গত 16 আগস্ট আমাদের ছেড়ে চলে গেছেন। দর্পণ থিয়েটার সিলেট গভীর শ্রদ্ধায় তাকে স্মরণ করছে। দর্পণ থিয়েটার সিলেট আয়োজিত থিয়েটার বিষয়ক বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান থিয়েটার সংলাপে সবাইকে স্বাগত। আজ আমাদের সাথে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনয় শিল্পী, নাট্যকার, নির্দেশক শ্রদ্ধেয় সুশান্ত কুমার হালদার। দাদা, আপনাকে স্বাগত। আপনি কি আনমিউট করে নেবেন? হ্যাঁ, নমস্কার। জি নমস্কার। আজকে থিয়েটার সংলাপের 22তম পর্ব। শুরুতেই আমরা আপনাকে স্যালুট জানাচ্ছি। আমরা জানি কয়েকদিন আগে আপনার মা, আমাদের মাসিমা চলে গেছেন। 16 তারিখে উনি মারা যান। 17 তারিখে আপনি আমাকে কনফার্ম করেন যে আমাদের অনুষ্ঠান হবে। এই যে থিয়েটারের প্রতি আপনার ডেডিকেশন, আপনার শ্রদ্ধাবোধ, এটা আমাদেরকে অনুপ্রাণিত করেছে, অনুপ্রাণিত করবে। আজকে আমাদের আলোচ্য বিষয় সংশোধনাগারের থিয়েটার ভাবনা প্রয়োগ। আমরা এই বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানবো। আমাদের সময় 1 ঘন্টা, আমরা চাইবো এর মধ্যে যত বেশি করে জানা যায়। তার আগে আমরা দেখে আসবো শ্রদ্ধেয় সুশান্ত কুমার হালদারের থিয়েটার জীবনের সৃজন কর্মের সংক্ষিপ্ত খণ্ড খণ্ড চিত্র। বরাবরের মতোই নেপথ্যে কণ্ঠ দিয়েছেন নাজমা পারভিন, কারিগরের সহযোগিতায় রয়েছে জয়িতা জাহান প্রিয়তি, এবং সমগ্র আয়োজন সমন্বয়ের দায়িত্বে রয়েছে সুপ্রিয় দেব শান্ত। আমরা দেখে আসি সুশান্ত কুমার হালদারের সংক্ষিপ্ত থিয়েটার কর্ম। বাবা যাত্রা শিল্পী সুধীর হালদার পাড়ার ছেলেদের নিয়ে গড়ে তুলেছিলেন যাত্রা দল মন্টু গোপাল অপেরা, যে দলের হয়ে অভিনয় করে গেছেন তপন কুমার, কাকলি চৌধুরী, দুলাল নন্দী, ভক্ত দাস, প্রণব মণ্ডল, চিত্ত বোস প্রমুখ প্রবাদ প্রতিম অভিনয় শিল্পীরা। সুশান্ত কুমার হালদার তাই আঁতুর ঘরেই পেয়েছেন শিল্পের স্পর্শ। 1967 সালে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে জন্ম নেয়া সুশান্তের অভিনয় শুরু শৈশবে। 1989 সালে প্রতিষ্ঠিত কৃষ্ণনগর সিঞ্চন নাট্যদলের প্রধান তিনি। নাট্যকার হিসেবে পূর্ণাঙ্গ, একাঙ্ক, অনুনাটক, শিশু নাটক ও পথনাটক সব মিলিয়ে লিখেছেন অন্তত 31টি নাটক। তার মধ্যে দৃশ্যা, মগ্ন উপত্যকায়, সমুদ্র মন্থন, হাঁসুলি, বাকের উপকথা, সংসপ্তক, পশ্চিমের রোদ, অথ যুদ্ধ কথা, দি ইনকুইজিশন, দূরবীন, বিনির্মিত বৃত্তে, শান্তি বনের রূপকথা, জুতা আবিষ্কার, তাসি দ্বীপের গল্প, তাহারুস, পরিযায়ী, আসলিয়ত পেহচান ইত্যাদি অন্যতম। নিজের নাটকগুলো সহ নির্দেশনা দিয়েছেন ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী, পুনর্জন্ম প্রভৃতি নাটকের।
শিশু কিশোর নাট্য কর্মশালা, থিয়েটার ইন স্কুল কর্মসূচি, থিয়েটার এস এ থেরাপি ইন কারেকশনাল হোম কর্মসূচি ইত্যাদির সাথে যুক্ত অভিনেতা, নাট্যকার ও নির্দেশক সুশান্ত কুমার হালদার 2004 ও 2006 সালে আসামে বঙ্গাইগাঁও সর্বভারতীয় নাট্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নির্দেশক, 2007 সালে এলাহাবাদ সর্বভারতীয় নাট্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ অভিনেতা, নাট্যকার ও নির্দেশক এবং 2008 সালে গোরক্ষপুর সর্বভারতীয় নাট্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নির্দেশক হিসেবে পুরস্কার গ্রহণ করেন। জেলা ও রাজ্যের স্তরে স্তরে বহু পুরস্কার সম্মাননার পাশাপাশি 2011 সালে বহরমপুর ঋত্বিক, 2013 সালে বেলঘরিয়া অঙ্গন, 2017 সালে নগেন্দ্রনগর সাংস্কৃতিক চক্র, 2018 সালে কৃষ্ণনগর তরুণ সংঘ এবং 2019 সালে নেতাজি সুভাষ জন্মোৎসব কমিটি তাঁকে সম্মাননা প্রদান করে। দর্পণ থিয়েটার সিলেট এই নিবেদিত প্রাণ থিয়েটার শিল্পীর দীর্ঘ শিল্পজীবন কামনা করছে। দাদা, আমরা খুব ছোট করে আপনার শিল্পকর্ম, সাংস্কৃতিক কাজ, থিয়েটারের কাজ দেখে আসলাম। ইচ্ছা করে আমরা এটা করতে বাধ্য হলাম, কারণ আমাদের জানার অনেক কিছু আর রয়ে গেছে আপনার কাছে। আমাদের মূল আলোচনার বিষয় নতুন একটা বিষয়, হয়তো অনেকেই জানেন কিন্তু আমার ধারণা বেশিরভাগই জানেন না। আমারও এই বিষয়ে খুব স্বচ্ছ ধারণা ছিল না। আমি জানতাম যে মনির চৌধুরী, আমাদের শ্রদ্ধেয় শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরী 52 সালে কারাগারে নাটক করেছিলেন কবর। এর পরবর্তী আসলে সংশোধনাগারের থিয়েটার নিয়ে আমার কাছে খুব সুস্পষ্ট কোনো ধারণা ছিল না। আমি সৌভাগ্যবান, আমি জেনেছি আপনি এই বিষয়ে কাজ করেছেন, আর অনেকেই কাজ করেন। সঙ্গত কারণে আজকে আমরা সেই সংশোধনাগারের থিয়েটার ভাবনা প্রয়োগ নিয়ে আপনার সাথে আলাপ করব। কিন্তু তার আগে, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে থিয়েটারে আপনার সৃজন শক্তি দিয়ে আপনার দার্শনিক জায়গা থেকে থিয়েটারে নানা উপাদান যোগ করছেন, নতুন নতুন উপাদান যোগ হচ্ছে এই জায়গাতে, এবং আপনি একটি দীর্ঘ সাংস্কৃতিক পরম্পরায় বেড়ে ওঠা মানুষ। সেইখান থেকে আপনার কাছ থেকে প্রথমে আমার জানার যে বিষয় সেটা হচ্ছে সামগ্রিকভাবে আপনার থিয়েটার ভাবনাটা কি? আসলে জুয়েল ভাই, ছোটবেলায় যখন থিয়েটার শুরু করি তখন কিন্তু এইরকম ভাবনা কিছু ছিল না। আসলে অভিনয় করব, এটাই একটা রং মাখবো, এরকম একটা জায়গাতে কাজ করছিল। কিন্তু আস্তে আস্তে একটা সময় আমার মনে হয়েছে থিয়েটার আমার কাছে একটা খুব বড় হাতিয়ার। আমি যে কথাগুলো বলতে চাই, মানে সমাজ, সময়, পরিস্থিতি, রাজনীতি, দর্শন, যে কথাগুলো আমাকে বলতে বলে, আমার মনে হয় থিয়েটার সেই শিল্প যে শিল্পের মাধ্যমে আমি এই কথাগুলো বলতে সহজ বোধ করি। তা স্বাভাবিকভাবেই এইটা আজকে আমার কাছে একটু একটু করে হাতিয়ার হয়ে গেছে, এবং আমি মনে করছি যে এই শিল্পটা আমি শিখছি এবং একটু একটু চেষ্টা করছি, অর্থাৎ এই শিল্পের অঙ্গনে হামাগুড়ি দেওয়ার মতো একটা পরিস্থিতি আমার কাছে তৈরি হয়েছে। ফলে এইটাই এখন আমার মানে মাধ্যম, যে মাধ্যমে আমি আমার কথাগুলো সহজে মানুষের কাছে আমি তুলে ধরতে পারি এই থিয়েটারের মাধ্যমে। ফলে থিয়েটার আমার কাছে সেই মাধ্যম যার মধ্যে দিয়ে আমি আমার কথা বলতে পারি। আমি একটা পরিস্থিতিতে যে বাক্য আমাকে বলতে শেখায়, যে কথাগুলো বলতে শেখায়, সেটাই আমার কাছে মাধ্যম থিয়েটার। ধন্যবাদ। আপনার থিয়েটার ভাবনা জানলাম। আপনার পরিবারে আপনার বাবা যাত্রা করতেন, আপনার সন্তান, আপনার স্ত্রী, ওনারা থিয়েটার করেন। এখান থেকে আমি জানার আগ্রহ যে জায়গাতে, সেটা হচ্ছে আপনার পরিবারে এর বাইরে কি আর কেউ আছেন যারা থিয়েটার করেন? অবশ্যই। কৃষ্ণনগর সিঞ্চন একটা সংগঠন, যেখানে আমরা এই মুহূর্তে প্রায় 21 জন আমার পারফর্মার আছে, অভিনেতা অভিনেত্রী আছে। কৃষ্ণনগর সিঞ্চনে শিশু কিশোর কর্মশালায় আমাদের এখন 18টা ছেলে মেয়ে রয়েছে, বাচ্চা যারা শেখে। এছাড়াও আমাদের সংগঠনে মোট এই নিয়ে মোট প্রায় 60 হেডস, সবাই মিলে একটা সংগঠন।
এবং সেই সংগঠনে আমার পরিবারের মানুষেরাও সেই সংগঠনে অন্তর্ভুক্ত। আমি দলের পরিচালনার দায়িত্ব আমার হাতে আছে। আর আমাদের দলের সম্পাদক সৌমেন বিশ্বাস, একটা সময় এই দলের ওয়ার্কশপ থেকে উঠে আসা মানুষ, আজকে দল পরিচালনায় ভূমিকা পালন করছেন। রঞ্জিত কুমার মন্ডল দলের সভাপতি, আমরা সবাই তাদের ছত্র ছায়াতে কাজ করে চলেছি। অর্থাৎ সিঞ্চন সামগ্রিকভাবে একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে ওই 60 জন মানুষের মধ্যে আমিও একজন হাত ধরা মানুষ। ধন্যবাদ আপনাকে। সেই প্ল্যাটফর্মে আর অনেকেই যুক্ত হবে, সেই প্ল্যাটফর্ম থেকে থিয়েটারের রেলগাড়িতে আমরাও উঠবো, দেখা হবে খুব শিগগিরই। আপনার কাছে এখন আমি চলে যাচ্ছি আমার মূল জায়গাতে, সেটা হচ্ছে সারা পৃথিবীতে সংশোধনাগার থিয়েটার কেন ভাবা হচ্ছে, কিভাবে ভাবা হচ্ছে, এবং আমাদের এই অঞ্চলে এই সংশোধনাগার থিয়েটারের ভাবনাটা কেমন, কিভাবে ভাবা হচ্ছে আমাদের অঞ্চলে? হ্যাঁ, প্রথমেই ধন্যবাদ জানাই জুয়েল ভাই যে এইরকম একটা বলার সুযোগ। হ্যাঁ, শোনা যাচ্ছে? যে আমি শুনছি। প্রথমে হ্যাঁ ধন্যবাদ জানাই যে দর্পণ থিয়েটার সিলেট এইরকম একটা সুন্দর আয়োজন করার জন্য। এবং খুব পরিষ্কার বলি যে এই সংশোধনাগারের যে কাজের অভিজ্ঞতা তা নিয়ে এর আগে এখন আমি কোনো কথা সেই অর্থে এই সামগ্রিক আজকে যে কথাগুলো বলবো সে কথাগুলো আমি এখনো আলোচনার মধ্যে নিয়ে আসিনি। এই প্রথম এই আলোচনার মধ্যে আনার চেষ্টা করব, মানে আমার এই এক্সপিরিয়েন্স বা যেটা আমার অভিজ্ঞতা হয়েছে। এবং আমি এইটার একটা উদ্দেশ্যও আছে। উদ্দেশ্যটা হচ্ছে অন্ধকার গলিতে হাঁটতে হাঁটতে মানুষ যখন পা ফেলে তখন সে জানে না সঠিক পথে এগোচ্ছে কিনা। আমিও ঠিক সেই রকম একটা জায়গায় পা ফেলেছি এবং এই পথে যেতে যেতে কারো যদি কোনো অভিজ্ঞতা থাকে আমি সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ জানাবো যে তারা তাদের মতামত এবং অভিজ্ঞতা দিয়ে যদি আমাদের সাহায্য করেন তাহলে আমাদের আগামীর কাজ চলাটা আরো বেশি সুন্দর হয়ে উঠতে পারে বা যথার্থ হয়ে উঠতে পারে। চলে আসছি আমি আলোচনাতে। অ্যাপ্লাইড থিয়েটার অর্থাৎ থিয়েটারের প্রয়োগ সমাজের অন্য ক্ষেত্রে, এটা একটা প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চলে আসছে। অর্থাৎ আমরা যখন মঞ্চে অভিনয় করি তখন একজন অভিনেতা যে চিত্র নির্মাণ করে অর্থাৎ যে অভিনয়টা করে তা দর্শকের মনের মধ্যে যে রস সঞ্চার করে, তো একই সঙ্গে অভিনেতার মনের মধ্যে সেই রস সঞ্চার ঘটে, যেটাকে ক্যাথারসিস বলা হয়। এই ক্যাথারসিসের মধ্যে দিয়ে যাওয়ার কালে মানসিকভাবে একটা অদ্ভুত অনুভূতি আমাদের কাছে তৈরি হয়। এই অনুভব বা এই অনুভূতিকেই পরবর্তীকালে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগের একটা প্রচেষ্টা কিন্তু শুরু হয়েছে, যাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে অ্যাপ্লাইড থিয়েটার। অর্থাৎ সমাজের অন্য ক্ষেত্রে থিয়েটারকে প্রয়োগ করে তার সুফল, থিয়েটারের সুফলটা সেই ক্ষেত্রে আমরা পেতে পারি কিনা বা সেই ক্ষেত্রে উন্নয়নে কাজে লাগে কিনা এই প্রচেষ্টা চলছে। যেমন এরকম বিভিন্ন প্রচেষ্টা, শিক্ষার বিকাশে থিয়েটারকে ব্যবহার করা হয়েছে, মানসিক চিকিৎসায় থিয়েটারকে ব্যবহার করা হচ্ছে, প্রান্তজনের বক্তব্য তুলে ধরা তাদের বিকাশের ক্ষেত্রে থিয়েটারকে ব্যবহার করা হচ্ছে, পথ শিশুদের উন্নয়নের জন্য থিয়েটারকে ব্যবহার করা হচ্ছে। একই রকম ভাবে সংশোধনাগারের আবাসিক যারা তাদের মানসিক উন্নয়ন বা পরিবর্তন যাই বলি না কেন তার জন্য থিয়েটারকে এই অ্যাপ্লাইড থিয়েটারের একটা অংশ। তো প্রশ্ন হচ্ছে কেন সংশোধনাগারে এই অ্যাপ্লাইড থিয়েটারটা এলো, তার সংশোধনাগারে থিয়েটার প্রয়োগের ভাবনাটা কেন এলো বা কি কারণে এলো? আসলে আইন যখন তৈরি হয়েছে সমাজ পরিচালনার একেবারে প্রথম স্তরে, আইনের সাথে সাথেও কিন্তু এই শাস্তির ভাবনাটা কিন্তু গড়ে উঠেছে। অর্থাৎ যখন সমাজ মনে করেছে যে কিছু মানুষকে আইন দ্বারা বদ্ধ করা উচিত সামাজিক শৃঙ্খলা বজায় রাখার জন্য, তখন আইন তৈরি হয়েছে। পাশাপাশি এই ভাবনা এসছে যে আইন যদি মানুষ না মানে তার জন্য কি ব্যবস্থা করা যায়। তো প্রাথমিকভাবে মানুষের ধারণা এইরকম ছিল যে আইন যদি মানুষ না মানে তাহলে যদি শাস্তি প্রদান করা হয় তাহলে সেই শাস্তির ভিত্তিতে মানুষের মধ্যে আইন মানার প্রবণতাটা বাড়বে। অর্থাৎ কিনা শাস্তির ভয়ে আইন মানবে এবং মানুষ সুস্থ সুন্দর শৃঙ্খল জীবনযাপন করবে। কিন্তু এই ধারণার মূলে কুঠারাঘাত করেন 1554 সালে সিজার বেকারিয়া বলে এক ভদ্রলোক। তিনি একটা প্রবন্ধ লেখেন। সেই প্রবন্ধে তিনি সরাসরি উল্লেখ করেন এই যে মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে, অর্থাৎ সে কোনো অপরাধ করেছে বলে শাস্তি দেওয়া হচ্ছে, সেই শাস্তির ফলে কি সত্যি সত্যি সেই মানুষটার মানসিক কোনো পরিবর্তন ঘটে?
না, শাস্তিটা শুধু শাস্তি হিসাবেই দেওয়া হয়, অপরাধ করেছে বলে শাস্তি দেওয়া হয়। অর্থাৎ তাকে কি সেই সৎ বা সুষ্ঠু বা সৃষ্ট যে জীবন, সেই জীবনে কি তাকে ফিরিয়ে দিতে পারে? এই প্রশ্নটা তিনি তখন তুলেছিলেন। তখন অবশ্য তাকে সমর্থন করার মতো খুব বেশি লোক পাওয়া যায়নি, কিন্তু পরবর্তীকালে বেকারের এই ভাবনাটা কিন্তু সারা বিশ্ব জুড়ে সমাদৃত হয়েছে এবং এই ভাবনায় ভাবিত হতে মানুষ শুরু করেছে। এবং প্রশ্ন উঠেছে যে সংশোধনাগারে যে মানুষগুলো, অর্থাৎ আইনের বিচার করে যে মানুষগুলোকে সংশোধনাগারে নিয়ে আসা হয় বা জেলখানায় নিয়ে আসা হচ্ছে, তাদের তো লক্ষ্য শুধু শাস্তি দেওয়া নয়, সুন্দর সামাজিক করে তোলা। কিন্তু এই সুন্দর সামাজিক গড়ে তোলার পথ কি? এই পথে থিয়েটারের প্রয়োগের একটা ভাবনা চিন্তা কিন্তু গড়ে উঠেছে। এবং কোথা থেকে কিভাবে গড়ে উঠেছে সেই ধারণাটাও আমি একটু বলি। সংশোধনাগারের থিয়েটারে যদি সারা পৃথিবীতে এই নিয়ে কিন্তু অনেক কাজ এই সময় হচ্ছে, বিশেষত আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা প্রভৃতি দেশে, ইউরোপিয়ান দেশগুলোতে কিন্তু এই নিয়ে দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে। আমি একটি ঘটনা উল্লেখ করি। স্বামী বিবেকানন্দ তিনি যখন বিদেশে যাত্রা করেছিলেন, সেই সময় তিনি বিদেশের বিভিন্ন জেলখানায় ভ্রমণ করেন এবং তার মনে হয়েছিল ওই সব দেশের জেলখানাতে মানুষের সংস্কারের কাজ যেভাবে হচ্ছে, আমাদের জেলখানাগুলোতে যদি সেইভাবে হয়ে উঠতে পারতো তাহলে ভালো হতো। অবশ্য তখন থিয়েটার প্রয়োগ হয়নি, কিন্তু সেই সব মানুষকে আর্থিক সামাজিক ভাবে নিজের পায়ে দাঁড়ানো, তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি কিন্তু ইউরোপীয় দেশগুলোতে নেওয়া হচ্ছে। তো আমাদের দেশগুলোতে পরবর্তীকালে এই ভাবনা এসেছে। আমাদের ভারতবর্ষে এই কাজটা আমি দুটো ক্ষেত্র দিয়ে আমি দেখতে পাচ্ছি। দিল্লিতে তিহার জেলে আমরা দেখতে পাচ্ছি, সেখানে মাহমুদ ফারুকি দিল্লির তিহার জেলে তিনি এই কাজটা শুরু করেছিলেন। তার জীবনে একটা ঘটনা পরম্পরা থেকে তিনি ওখানে শুরু করেছিলেন। আমাদের পশ্চিমবঙ্গে এই কাজটি যার হাত ধরে শুরু হয়েছে, অত্যন্ত প্রণম্য মানুষ আমাদের প্রদীপ ভট্টাচার্য, বহরমপুরের মানুষ। বহরমপুর সেন্ট্রাল জেলে যখন বিডি শর্মা সাহেব সেখানকার দায়িত্বে ছিলেন, তার নেতৃত্বে প্রদীপ ভট্টাচার্য, আমাদের শ্রদ্ধেয় প্রদীপ দা, সেই কাজে আমাদের কিন্তু পথ প্রদর্শকের ভূমিকা পালন করেছেন। প্রদীপ দা সেখানে কাজটা শুরু করেছেন। পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রে এই কাজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও শুরু হয়েছে। এখন নদিয়া জেলায় এই কাজটা আমরা করেছি, এবং আমরা করেছি মানে যে বিষয়টা বলি, যে এই কাজটা মূল যে ভূমিকা সেটা কিন্তু রামকৃষ্ণ মিশন, শারদাপীঠ, বেলুর মঠ, তাদের বিশ্বব্যাপী কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞের মধ্যে তারা নদিয়া জেলা সংশোধনাগারের এই কাজের জন্য, জানি না তাদের কেন মনে হয়েছে তারা আমাকে নির্বাচন করেছে, আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই যে এই সুযোগটা তারা আমাকে দিয়েছিলেন, তাই আমি কাজটা করতে পেরেছি আর কি। আর তাদেরই অনুসারী সংগঠন হিসাবে কৃষ্ণনগর সিঞ্চন, আমার দল এই কাজটা করে চলেছে। তবে একটা বিষয় বলি, এই কাজটা আমরা যখন করতে গেছিলাম তখন কিন্তু আমাদের কাছে খুব এক্সপিরিয়েন্স কিছু ছিল না। শুধু এক্সপিরিয়েন্স ছিল না নয়, এই বিষয়ে যে খুব যে তত্ত্ব, অর্থাৎ তাত্ত্বিক ভাবনার যে খুব ডেভেলপমেন্ট, সেটাও কিন্তু আমরা পাই না। অর্থাৎ কাজটা যখন আমরা করতে যাচ্ছি প্রায় শূন্য হাতে, কোন রকম দিশা ছাড়া আমাদের কাজটা কিন্তু করতে যেতে হয়েছে আর কি। তো এই কাজের শুরুর যে অভিজ্ঞতাটা, অর্থাৎ সব শুরুরও তো একটা শুরু থাকে, সেই শুরুর জায়গাটার গল্পটা বললে বোধহয় একটু ভালো লাগতে পারে। সময়টা 2015 সাল। একদিন সন্ধ্যাবেলায় আমাদের কৃষ্ণনগর সিঞ্চনের মহলা কক্ষে, আমি যেখানে বসে আছি এটা কৃষ্ণনগর সিঞ্চনের মহলা কক্ষ, এই মহলা কক্ষে আমরা রিহার্সাল করছি। এমন সময় এক ভদ্রলোক এলেন, এই একটা চিঠি আমার কাছে নিয়ে। তিনি শ্রদ্ধেয় দেবাশিস দা, অত্যন্ত বিনয়ী মানুষ, অত্যন্ত সৎ মানুষ। খুব সত্যি সত্যি বলতে কি, যে দেবাশিস দাকে দেখে আমরা প্রত্যেকদিন শিখি। সেই দেবাশিস দার কাছ থেকে আমি একটা আমন্ত্রণ পাই, চিঠি পাই, যে চিঠিতে উনি জানান যে সংশোধনাগারের এরকম ধারাবাহিক কাজটা করা যায় কিনা, বা আমরা কাজটা করতে পারবো কিনা, এই একটা আবেদনপত্র, একটা চিঠি উনি আমার কাছে দেন। এখন এর আগেও কিন্তু জেলখানাতে আমি থিয়েটারের কাজ করেছি, সেই কাজটা কিন্তু এই যে অ্যাজ এ থেরাপি এরকম ধারাবাহিক কাজ নয়, হয়তো 7 দিনের ওয়ার্কশপ বা 3 দিনের ওয়ার্কশপ, একটা ছোট্ট নাটকের অংশ তুলে দিয়ে আসা হলো, এরকম কাজ করেছি, টুকরো কাজ করেছি। কিন্তু সেখানে কাজটা যে এরকম অ্যাজ এ থেরাপি হিসেবে কাজ আমরা করবো, অর্থাৎ ধারাবাহিক কাজ করব, এই এক্সপিরিয়েন্স আমাদের কাছে ছিল না, বা ভাবনাও আমাদের কাছে ছিল না। তো দেবাশিস দার সেই চিঠিটা আমি প্রাথমিক পর্বে গ্রহণ করে খুব দ্বিধার মধ্যে ছিলাম। এখন দ্বিধার মধ্যে ছিলাম বেসিক্যালি দুটো কারণে। প্রথমত হচ্ছে আমি এই ব্যাপারে একবারে অজ্ঞ,
গণ্ডমূর্খ, কিচ্ছু জানি না। ফলে স্বাভাবিকভাবেই আমার এই কাজে হাত দেওয়া উচিত কিনা এই প্রশ্ন আমার কাছে ছিল। আর দ্বিতীয় ছিল যে কাজটা তো নেবো, একটা দীর্ঘমেয়াদী কাজ, বড় কাজ, এই কাজটার জন্য সময় দিতে হবে এবং নিজেকে ঝাঁপিয়ে পড়তে হবে। অর্থাৎ নিজের জীবনে যে থিয়েটারের ব্যস্ততা, সামগ্রিক অন্যান্য ক্ষেত্রের ব্যস্ততা, সমস্ত ব্যস্ততা সামলে এই কাজটায় যোগ দিতে পারবো কিনা। তো এই দুটো প্রশ্নে যখন আমি খুব দ্বন্দ্বে ভুগছি, সেই সময় একটা ভাবনা মাথায় এলো যে দেখা যাক না, একটা নতুন ক্ষেত্রে কিছু পরীক্ষামূলক ভাবে কাজ করে দেখা যাক না যদি সত্যি অন্যরকম কাজ হতে পারে। তো সেইরকম ভিত্তিতে আমি আমার দল কৃষ্ণনগর সিঞ্চনের কাছে আমি আবেদন জানালাম। আমার দলের সম্পাদক এবং গভর্নিং বডি তারা আমাদের এই মান্যতা দিল যে এই কাজটা করার জন্য নির্দেশ দিল, এবং আমরা রাজি হলাম কাজটা করতে। একটা দল, একটা গ্রুপ তৈরি করলাম যারা আমার সঙ্গে এই কাজে সহযোগী হিসেবে কাজ করবে। আমরা কাজে অগ্রসর হলাম। তো এই কাজে অগ্রসর হওয়ার আগে আমি আরেকটি মানুষকে প্রণাম জানাবো, স্বামী দিব্যানন্দজি মহারাজ, যার আশীর্বাদ ছাড়া এই কাজ আমরা করতে পারতাম না। তার আশীর্বাদ, তার সহায়তা প্রতি মুহূর্তে, প্রতিটি পদে আমরা পেয়েছি। যখন যে প্রয়োজন হয়েছে তিনি এসেছেন কৃষ্ণনগর সংশোধনাগার তার অত্যন্ত ব্যস্ত শিডিউলের মাঝেও, এবং আমাদের পাশে থেকে যে আমাদের আশীর্বাদ করছেন। ফলে স্বাভাবিক আমাদের কাজটা এই অনুপ্রেরণা নিয়ে আমরা কাজটা শুরু করেছিলাম। চলে আসি এবার আমরা সংশোধনাগারের কাজটা যখন আমরা শুরু করলাম। আসলে সংশোধনাগারের কাজ বলতে গেলে সংশোধনাগার সম্পর্কে একটু ধারণা বোধহয় দিলে আমাদের বোধহয় বুঝতে সুবিধা হবে। একটা বিরাট প্রাচীর দিয়ে ঘেরা একটা জেলখানা। আর মানুষের মন তো স্বাভাবিক এরকম, যে জিনিসটা লুকিয়ে থাকে, যেটা আমরা দেখতে পাইনি, তাই নিয়ে অসীম কৌতূহল আমাদের তৈরি হয়। অর্থাৎ জেলখানাটার ভিতরে কি আছে এই কৌতূহল কিন্তু প্রত্যেকটা মানুষেরই। সেখানকার জীবনযাত্রা কি, সেখানকার মানুষেরা কেমন, সেখানকার অবস্থা কেমন, সেখানে কেমন টর্চার করা হয় ইত্যাদি ইত্যাদি অনেক কল্পনা আমরা তৈরি করি মনে মনে। সবার একটা আগ্রহ থাকে ভিতরে। তো আমাদেরও এরকম একটা অসীম আগ্রহ ছিল ভিতরটা কেমন। এবং স্বাভাবিক, তো খুব স্বাভাবিক, এই ধারণাগুলো আমাদের তৈরি হয় কি একদিকে কল্পনা, অন্যদিকে কিছু সিনেমায় দেখা দৃশ্য। ফলে আমাদের কাছে এরকম একটা চেহারা তৈরি হয়, যে চেহারাটার সঙ্গে সত্যি সত্যি বাস্তবের কোনো মিল নেই। তো বাস্তবতাটা কি ভিতরে, জেলখানার ভিতরের বাস্তবতাটা হচ্ছে সেটা আসলে একটা পাড়া। একটা পাড়াতে যেমন অনেকগুলো বাড়ি থাকে, সেই বাড়িতে যেমন অনেক রকম মানুষ থাকে, ওর মধ্যে অনেকগুলো বিল্ডিং আছে, যে বিল্ডিং এ এক একটা বিল্ডিং এ বেশ কিছু মানুষের বাস, এবং তারা সব বাস করে। ভিতরে খেলার মাঠ আছে, যে মাঠে ছেলেরা খেলা করে। সেখানে বাগান আছে, যে বাগানে ফুল ফোটে, গাছ পোতা হয়, তারাই জল দেয়, মালির কাজ করে। সেখানে কিচেন আছে, যেখানে রান্না হয়। সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যারা আবাসিক তারা প্রত্যেকে বিভিন্ন রকম কাজে নিযুক্ত, এবং একটা জীবনযাত্রা, একটা সম্পূর্ণ একটা পাড়ার মতো বা একটা গ্রামের মতো জীবনযাত্রা তার ভিতরে। কিন্তু সেই জীবনযাত্রায় তাদের কিছু নির্দেশ মেনে চলতে হয়। তো এই যে বাস্তব জীবনযাত্রা, একদিন স্বাভাবিক নিয়ম মেনে কাজ করার জন্য আমি সেখানে উপস্থিত হলাম। এই উপস্থিত হওয়ার প্রথম দিনটা খুব ইন্টারেস্টিং। প্রথম দিন যখন আমি সংশোধনাগারে বা জেলখানায় যাচ্ছি, আমার মনে আছে আমি প্রথম দিন কাজ না করে ফিরে এসেছিলাম মানে আহ, একজন যিনি আমাকে অফিসার নিয়ে যাচ্ছিলেন, তিনি ওখানে কিছু হনুমান বসেছিল, তাদেরকে খাবার দিতে একজনকে নির্দেশ দিলেন, এবং সেই নির্দেশটা দিলেন যাকে, তিনি একটু বয়স্ক মানুষ, তাকে প্রায় তুই তুকারি করে নির্দেশ দিলেন। তো আমার সেটা ভালো লাগেনি। আমি সেটা বলেছি না, আজকে আমি কাজ করবো না, ফিরে যাই, আমার একটা কাজ আছে বলে ফিরে এসেছিলাম। মানে এখানেও একটা অন্য ভাবনা কাজ করেছিল যে আমি তো থিয়েটার করতে এসেছি, যাদের সঙ্গে থিয়েটারটা করব, যাদেরকে নিয়ে কাজ করব, তারা যদি আমাকে এই অবস্থায় দেখে হয়তো বিশ্বাস করতে পারবে না। কিন্তু এটা নিয়ে এই ভাবনার কোনো কারণ নেই যে সংশোধনাগারের অফিসিয়ালস যারা আছেন তারা এরকম। অধিকাংশ মানুষ এত সহযোগী, এত ভালো, সেই সহযোগিতা না থাকলে তো আমরা কাজই করতে পারতাম না। এবং অত্যন্ত আপনার যারা অফিসিয়াল ইনচার্জে আছেন তারা এত সহযোগিতা করেছেন পরবর্তীকালে যে আমরা তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। তো এরপরে দ্বিতীয় যেদিনকে গেলাম, দ্বিতীয় দিনের ঘটনাটা হলো যে সেদিনকে ভিতরে একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে ডাক্তার বাবুরা গেছিলেন স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন মতামত তাদেরকে জানাতে, বিভিন্ন তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার একটা কর্মসূচি লিখেছিলেন। তো সেই অনুষ্ঠানে আমি গিয়ে হাজির হলাম, এবং আমাকে একটা বক্তব্য রাখার জন্য বলল। পেশায় শিক্ষক হওয়ার জন্য একটা বাজে প্রবণতা আছে, সামনে যদি আগ্রহী উৎসাহী ছাত্রছাত্রী দেখি, স্বাভাবিকভাবেই খুব উৎসাহ তৈরি হয় তাদের সঙ্গে অনেক কথা বলার। ও স্বাভাবিকভাবেই সেদিনকে যখন কথা বলছি, অনেক গল্প এটা ওটা বলতে 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 আমি কতক্ষণ বলেছি আমার খেয়াল নেই, বেশ অনেকক্ষণ আমি ওদের বলে ফেলে দিয়েছি। তো দেবাশিস দা বললেন যে স্যার ওদের ঘন্টা পড়বে। আমি তো জানতাম না তখন ভিতরের নিয়মাবলী কি। তো স্বাভাবিকভাবেই আমি সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়ে বললাম ভাই আজকে থাক,
আমি পরে একদিন আসবো, তোমাদের সঙ্গে অনেক গল্প করবো বলে আমরা সেদিনকে অনুষ্ঠান শেষ করে বেরিয়ে আসছি। বেরিয়ে আসার সময় আমাকে একজন বলল, স্যার আপনি কি কালকে আসবেন? তা আমি খুব অবাক হলাম। হ্যাঁ, যে আমার মনে হলো যে তাহলে কি এরা বোধ করছে যে আমি কালকে আসি? তা আমি সেইটাকে খুব অ্যাকসেপ্ট করলাম, মানে হ্যাঁ আমি কালকেই আসবো। এই যে কালকেই আসবো, এই আসা যাওয়াটা আমাদের পরপর পরপর শুরু হলো এবং আমরা আমাদের কাজ করতে শুরু করলাম। এবং এই যাদের সঙ্গে কাজ করতে শুরু করলাম তাদের পরিচয়টা একটু দিই। আমাদের জেনারেলি যেমন ধারণা কি হয়, জেলখানার মধ্যে হয়তো ভয়ঙ্কর কিছু মানুষ বাস করছে, যারা হয়তো অত্যন্ত রুক্ষ, সবসময় মারামারি করে, ধরাধরি করে, অ্যাগ্রেসিভ। বিষয়টা আসলে তা নয়। আমার গিয়ে মনে হচ্ছে ভিতরে একদল মানুষ বাস করছে যারা ভাঙা মানুষ, ভাঙা মানুষ। অর্থাৎ তারা এমন একটা বিচারের এই সিদ্ধান্তে তারা জীবনের একটা বড় অংশকে হারিয়ে ফেলেছে এবং কেউ মনে মনে তার আত্মবিশ্বাসটাই হারিয়ে ফেলে দিয়েছে, নিজের উপর বিশ্বাসটা তার নেই, পরে পাশের জনকে সে বিশ্বাস করতে পারে না। এইরকম একটা একদল ভাঙা মানুষ যারা ওখানে বাস করছে। তো এই মানুষদের নিয়ে আমাকে থিয়েটারে কাজ করতে হবে। তো বেশ কিছুদিন গেলাম, যাওয়ার পর আমি বোঝার চেষ্টা করলাম যে ওই মানুষগুলো কি, এবং কাজ করতে গিয়ে অদ্ভুত একটা সংকট আমার মনে হলো আর কি। যে সংকট গুলো কিরকম, এখান প্রথমত দাদা এখান দাদা হ্যাঁ অদ্ভুত একটা সংকট, এই কাজ করতে গিয়ে অদ্ভুত একটা সংকট। এইখানে আমি আসছি। এখানে আমি যদি পারমিট করেন আমি কি একটু জানতে পারি, একটু বলতে পারি কিছু? বলো বলো, নিশ্চয়ই বলো, বলো বলো। সেটা হচ্ছে যে এই যে আপনি কাজ করতে গেলেন, তার আগে আমি আপনার সাথে যোগ করি একটু। প্রদীপ ভট্টাচার্য, যাকে শ্রদ্ধা জানিয়ে আপনি শুরু করলেন, উনি ওই বহরমপুর জেলে তাসের দেশ করেছেন, তোতা কাহিনী করেছেন, রক্তকরবী করেছেন যক্ষপুরী নামে। এবং এখানে আমার খুব মজা লেগেছে যে বিষয়টা, ওনারা বিভিন্ন সেই অভিজ্ঞতা আপনাদেরও আছে, ওনারা বিভিন্ন জায়গায় যখন যেতেন শো করতে এইসব মানুষদেরকে নিয়ে, তখন সাথে পুলিশ থাকতো না। অর্থাৎ মানসিক ভাবে তাদের যে পরিবর্তনটা হয়েছে, সেই পরিবর্তনে আসলে তাদের জন্য পুলিশ দরকার পড়ে না। এইখানে থিয়েটারটা একটা বড় ধরনের ভূমিকা রেখেছে। এখানে আমি আসতে চাই, এই যে রূপান্তরের জায়গায় আপনি আসছেন, আপনারা আসলেন, এই রূপান্তরের জায়গায় আসতে গিয়ে প্রথম স্ট্রাগলটা আপনাদের কি ছিল? ওরা আপনাদেরকে কিভাবে রিসিভ করলো প্রথমে? নিশ্চয় নিশ্চয় আপনাদের আমি একে একে বলবো, এবং এবং এই যে চেঞ্জ হয়ে যায়, বদলটাও আমি আস্তে আস্তে আসবো। ঠিক, খুব ভালো জায়গায় বলেছো। ঠিক এই প্রশ্নে আমি আমার বিষয়টা যেতে চাইবো। আসলে প্রথমত আমাদের অভিজ্ঞতা নেই, তারপরে আরো ইন্টারেস্টিং যে এই ব্যাপারে কিন্তু কোনো সুনির্দিষ্ট পদ্ধতি গড়ে ওঠেনি যে আমি একটা পদ্ধতিতে কাজ করব, সেরকম পদ্ধতিও আমার কাছে নেই। সব থেকে বড় সমস্যা হচ্ছে যাদের নিয়ে কাজ করব তারা আমার থিয়েটারে আগ্রহী নয়। মানে আমরা যখন দলে কাজ করি তখন একদল ছেলে মেয়ে আসে, থিয়েটারকে ভালোবেসে আসে বা উৎসাহ উৎকণ্ঠা নিয়ে আসে যে আমি কিভাবে কাজ করব। কিন্তু এখানে তো তারা থিয়েটারটা ভালোবাসে না, তাদেরকে দিয়ে থিয়েটার করা যাবে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে দলে থিয়েটার সমন্বিত শিল্প, একসাথে না হলে হবে না। যে মানুষরা নিজের উপর বিশ্বাস নেই, একে অপরকে বিশ্বাস করে না, তাদেরকে নিয়ে থিয়েটার গড়ে তুলতে হবে। আর সব থেকে বড় প্রশ্ন যেটা হচ্ছে, আমি আমি তাদের কাছে যাচ্ছি, আমাকে তারা চেনেই না, কেন বিশ্বাস করবে? এইখান থেকে আমাদের জার্নিটা শুরু করলাম আমরা। এবং আমরা যখন দলে ওয়ার্কশপ করি তখন আমাদের তো একটা দীর্ঘদিন কাজ করতে করতে আমাদের একটা ফরম্যাট তৈরি হয়েছে যে প্রত্যেক বছর আমরা ওয়ার্কশপটা এইভাবে শুরু করব, এইখান থেকে। প্রথম যে ভাবনাটা আমাদের কাছে এলো যে ওদেরকে আমার বন্ধু হতে হবে। প্রায় দীর্ঘদিন আমরা এই কাজটা করেছি, অসংখ্য গল্প করেছি, প্রত্যেককে জানার চেষ্টা করেছি, আমার গল্প বলেছি, ওদের গল্প শুনেছি, ওদের বলা কথা শুনেছি, ওদের পরিবারের কথা শুনেছি, অসংখ্য গল্প। কিন্তু এই গল্প শুনতে গিয়ে কোনোদিন এই কাজটা আমরা কখনো করিনি যে ভাই তুমি কি জন্য জেলে এসছো বা তোমার প্রবলেমটা কি ছিল, এই প্রশ্ন কিন্তু কোনোদিন আমরা তাদেরকে করিনি। কিন্তু আশ্চর্য ঘটনা হচ্ছে কি, দীর্ঘদিন কাজ চলতে চলতে ওরা আস্থা রেখে একটা সময় প্রত্যেকের এই বিষয়গুলো নিজেদের মতো করে আমাদেরকে কিন্তু খুলে বলে ফেলতে আরম্ভ করলো। এবং আস্তে আস্তে আমরা ওদের সঙ্গে এবার থিয়েটারের ফেজে আমরা যেতে লাগলাম। প্রথমত ছোট ছোট সুর, ছড়া, এগুলোর মধ্যে দিয়ে আমাদের জার্নি শুরু হলো। বিভিন্ন শরীরী ভাষা, কণ্ঠস্বরের বিভিন্ন কাজ, মনোসংযোগের বিভিন্ন কাজ, এগুলোর মধ্যে দিয়ে আমরা যেতে আরম্ভ করলাম। অর্থাৎ প্রথম পর্বে এই যে আমাদের জার্নিটা আমি দুটো পর্বে ভাগ করবো। এটা হচ্ছে প্রথম পর্ব, যেটা আমরা বলছি মহাবৃত্ত পর্ব।
দ্বিতীয় পর্ব যেটাকে আমরা বলবো রক্তকরবী পর্ব। তাই এই যে মহাবৃত্ত পর্বে, এই পর্বে ওদেরকে আমরা কতটা শেখাচ্ছি জানি না, আমরা আসলে নতুন একটা পদ্ধতি প্রতি মুহূর্তে শিখতে চাইছি, যে যে মানুষগুলো তাদের মনন কেমন সেই জায়গা থেকে কাজ করার আমরা চেষ্টা করছি। আমি খুব একটা ইন্টারেস্টিং ঘটনা বললে বোঝা যাবে, এই যে সময়কালটা, এই সময়কালটা প্রায় 1 বছর ধরে এই ওয়ার্কশপটা ওদেরকে চলেছে। কিন্তু 1 বছর পরে আমরা ওদেরকে হাতে একটা নাটক দিলাম। সেই নাটকটা আমারই লেখা, মহাবৃত্তে বিবেকানন্দের জীবনের উপর একটা নাটক। তো এই যে নাটকটা আমরা দিলাম, নাটকটার কাজ হচ্ছে, নাটকটা রেডি হয়েছে, প্রায় রেডি, মঞ্চস্থ হবে, এর আমাকে ভিতরে মঞ্চস্থ হয়েছে। আমি তো ভাবছি যে নাটকটা রেডি হয়েছে, কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে নাটকটি হবে। হঠাৎ একদিন একজন আমার বন্ধু যিনি অভিনয় করছেন ওখানে আমাকে বললেন যে স্যার, এই যে আপনি বাইরে থেকে ভিতরে আসেন প্রত্যেকদিন, অর্থাৎ আপনি বাইরের খোলা জীবনে থাকেন, আর আমি এই ভিতরে পাহাড় প্রমাণ একটা চাপ, একটা সংকট নিয়ে এর মধ্যে আছি। আমি যখন বাইরের মুক্ত আবহে যাব, আমি কি পারবো বাইরের ওই পরিবেশে নিজেকে সম্পূর্ণ খুলে ধরতে? জুয়েল ভাই, আমাদের ভাবনাটা না কেমন যেন ঘুরে গেল। সত্যি তো, আমরা তো এইভাবে ভাবিনি। অর্থাৎ ওদের এই ভাবনা থেকে আমরা নেক্সট ওয়ার্কশপ ফেজটা নতুন করে চালতা শুরু করলাম। আমরা তখন একটা শিডিউল চালু করলাম, প্রত্যেকদিন 15 মিনিটের একটা শিডিউল, যে শিডিউলে ওরা সবাই মনোযোগ দিয়ে বসতো, এবং বসাতে আমরা প্রথমে একটা সুর আমরা গাইতে আরম্ভ করতাম, তারপরে একটা মোমবাতি জ্বালানো থাকতো, সেই মোমবাতিতে কনসেন্ট্রেশন তৈরি করা হতো, এবং সেই কনসেন্ট্রেশন তৈরি করার পর তখন আমি একটু একটু করে ওদের বলতাম, এই আজকে আমরা জেলখানার গেটের বাইরে যাচ্ছি, গাড়িতে উঠছি, আমাদের গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, গাড়ি রবীন্দ্র ভবনে এলো, রবীন্দ্র ভবনে গেট থেকে নামলাম, এই সিঁড়ি দিয়ে উঠছি, এরকম করে ঘটনাটার বর্ণনা করতাম। আস্তে আস্তে রবীন্দ্র ভবনে হলে ঢোকালাম একদিন, সেই হলের চেয়ার গুলো রং কেমন, উইং গুলো কেমন, কতটা হাইট, গ্রিন রুমের রং কি, এইভাবে প্রায় 15 দিনের আমাদের একটা শিডিউল হলো, যার মধ্যে দিয়ে বাইরের অ্যাটমসফিয়ারটা যেখানে সে যাবে সেটা বোঝানোর চেষ্টা করতে লাগলাম। অর্থাৎ যে মঞ্চে সে কাজ করতে যাবে প্রথম বাইরে গিয়ে। এবং যথারীতি 13 অক্টোবর 2016, 13ই অক্টোবর 2016 কৃষ্ণনগর সংশোধনাগারের আবাসিকরা প্রথম জেলখানার বাইরে এসে নদিয়া জেলায় তারা কাজ করলো। এবং সেদিনকে, মানে সেদিনের আশাটাও আমার কাছে খুব একটা শিহরণ জাগানো ঘটনা। ওরা সবাই এসছে, পুলিশ পাহারা দিয়ে স্বাভাবিকভাবেই নিয়ে এসছে, সবাই লাইন দিয়ে গ্রিন রুমে গিয়ে ঢুকেছে। আমি গ্রিন রুমে গিয়ে দাঁড়ালাম, সব হাত ধরে দাঁড়িয়ে আছি, সবাইকে বললাম চোখ বোঝো। সবাই চোখ বুঝলো, একজন অভিনেতার কাঁধে আর একজন হাত দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই চোখ বোঝা। সামনের জন আমি সামনের জনকে আস্তে আস্তে হাত ধরে নিয়ে আসছি, সবাই চোখ বুঝে এসে স্টেজে এসে দাঁড়ালো। স্টেজে এসে দাঁড়ানোর পর আমি বললাম এবার চোখটা খুলুন। তারা চোখ খুললো, চোখ খুলে হলটাকে যখন ফার্স্ট দেখছে, 5 মিনিট ধরে দেখার পর আমি বললাম হলটা কি পরিচিত মনে হচ্ছে? এবং আমাদের এই যে পরীক্ষা নিরীক্ষা, সেই জায়গাটা আমাদের ওরা বললো না স্যার, এই হলটা আমরা চিনি, কোনো অসুবিধা নেই। অর্থাৎ 15 দিনের সেশন যেটা আমরা করলাম, সেটা তাদেরকে হলের সঙ্গে পরিচিতি করিয়ে দিয়েছে। এই কাজটা কিন্তু আমরা আমাদের ভাবনা থেকে করিনি, ওদের ভাবনা আমাদেরকে প্রভাবিত করেছে কাজটা করতে। যথারীতি 13 অক্টোবর প্রথম তারা কাজ করলো। অভিনয় শেষে যে জিনিসটা আমরা দেখলাম, সেটা আমাদের কাছে হয়ে গেল অসংখ্য, মানে শিক্ষণীয় একটা ব্যাপার। সমস্ত যারা জেলখানার আবাসিক, তারা নাটকটা হওয়ার পর দাঁড়িয়েছে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মঞ্চের উপরে, সামনে তাদের আত্মীয় পরিজন, শহরের বিশিষ্ট জনেরা, অফিসিয়ালসরা সবাই দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। আমি, জুয়েল ভাই, আমি পারতাম কিনা জানি না, আমার যে সন্তান, যে মা, যে স্ত্রীকে আমরা প্রত্যেকদিন কাছে পাই, ওরা কাছে পাচ্ছে না, সেই মানুষগুলো তারা সামনে চোখের জলে ভাসছে, আর মঞ্চে দাঁড়িয়ে আমার অভিনেতা বন্ধুরা চোখের জলে ভাসছে। কিন্তু আশ্চর্য করে দিয়ে আমাদের সবাইকে, তারা সবাই হাত ধরে সুশৃঙ্খল ভাবে গিয়ে পৌঁছালো গ্রিন রুমে। যতক্ষণ পর্যন্ত অফিস থেকে কোনো নির্দেশ না এলো, ততক্ষণ পর্যন্ত তারা তাদের কোনো পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাৎ করেনি। এই যে জার্নিটা, আমরা এই পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে কি শেখাতে পারলাম প্রথম পর্বে আমরা জানি না, কিন্তু আমরা প্রথম পর্বে অনেক কিছু শিখলাম। কিন্তু এইটা হচ্ছে আমাদের সংশোধনাগারের প্রথম পর্ব। কিন্তু প্রথম পর্ব থেকে আমি দ্বিতীয় পর্বে যাব, কেন আমি দ্বিতীয় পর্ব প্রথম পর্বে ভাগ করছি সেটা বোধহয় দ্বিতীয় পর্বে এলেই বোঝা যাবে। যে পর্বকে আমরা নাম দিচ্ছি রক্তকরবী পর্ব। কেন রক্তকরবী, কি কারণে ধরলাম সেইটা, এই ঘটনার সূত্রপাত জানুয়ারি মাস, 1917 সালের জানুয়ারি মাস। শহীদ বসন্ত বিশ্বাসের
জীবনের উপর একটা ছবি শুটিং হচ্ছে। সেই শুটিং এর উপস্থিত ছিলেন পরিচালক যিনি শ্রদ্ধেয় শঙ্কর মজুমদার, শঙ্কর দা। শুটিং হচ্ছে, সেই শুটিং এ আমরা উপস্থিত আছি। সেদিন আমাদের যিনি কারা মন্ত্রী পশ্চিমবঙ্গের শ্রদ্ধেয় উজ্জ্বল বিশ্বাস মহাশয়, তিনি উপস্থিত ছিলেন। সেই দিনকে আমি যখন বললাম যে শঙ্করদা আমি একটু বেরিয়ে যাবো, তারা আছে, একটু সংশোধনাগারে যাব, তো শঙ্করদা হাসতে হাসতে আমাকে একটা কথা বললেন, আচ্ছা সত্যি সত্যি সংশোধন হয়? জুয়েল ভাই, এই প্রশ্নটা আমি যতক্ষণ রাস্তায় যাচ্ছি আমার মাথায় হ্যামার করতে শুরু করে যে আমরা কাজ সত্যিই কি সংশোধন হয়? তো সেদিনকে আমি আর সংশোধনাগারে ঢুকলাম না। ওখানে আমার সাইকেলটা রেখে সামনের রাস্তা দিয়ে আমি হাঁটছি, অন্ধকারে হাঁটতে শুরু করছি। অন্ধকারে হাঁটছি, হাঁটতে হাঁটতে আমার প্রথম যার কথা মনে পড়লো লীলা মজুমদারের সেই কথাটা, বন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে কি বন তুলে ফেলা যায়। খুব হ্যামার করতে লাগলো কথাটা। তাহলে কি সত্যি আমরা ব্যর্থতার দিকে এগোচ্ছি? সত্যি সত্যি মানুষগুলোকে চেঞ্জ করা যায় না? এটা কি শুধু একটা এন্টারটেইনমেন্ট? এই ভাবতে ভাবতে তখন মনে হলো যে না, বাল্মীকি মুনিও তো একসময় দস্যু রত্নাকর ছিলেন, অর্থাৎ দস্যু রত্নাকরও তো একসময় বাল্মীকি মুনি হয়েছিলেন। কোন চেঞ্জের বলে কেন হয়েছিলেন? এই ভাবনাটা আমার মাথার মধ্যে ঘুরতে লাগলো, এবং তখন ভাবতে লাগলাম এই যে আমরা একটা কাজ দীর্ঘ 2 বছর ধরে করলাম, 15-16, 2015-16 এসে 2 বছর ধরে করলাম, সেই কাজটা আসলে আমরা কি করলাম, এর ভিতরে থিওরি কি ছিল, কেন চেঞ্জ হবে মানুষের মধ্যে? এই ভাবতে গিয়ে তখন আমার মনে হচ্ছে এই সমস্ত কাজটা বোধহয় ওই আমাদের জেলখানার যে পদ্ধতি এবং সেই পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে গিয়ে আমরা যে কাজটা করেছি সেটা অনেকটা ওই প্যাভলভের কন্ডিশনিং থিওরির মতো কাজ। আইভেন প্যাভলভের কন্ডিশনিং থিওরি আমরা সবাই জানি যে প্যাভলভ কি করেছিলেন, যে একটা কুকুরকে তার খাদ্য দেওয়ার সময় ঘন্টা বাজাতেন, এবং সেই দেখা যেত যে সেই ঘন্টার ধ্বনিতেই পরবর্তীকালে তার সে লালাকরণ হতে শুরু করে। আমরা সে গল্প সবাই জানি। তখন আমার মনে হলো তাহলে কি এই ভাবনাটাই ভাবিত হচ্ছে আমরা, যে যারা সংশোধনাগারে থাকবে তাদের কিছুদিন মতো একটা সিস্টেমের মধ্যে কন্ডিশনিং করা হবে, তারপরে তারপরে যখন সে ছাড়া পাবে তার সমাজে পৌঁছাবে, তার সমাজে গিয়ে এই কন্ডিশনিং থাকবে না, সেই সমাজ তো তাকে নতুন করে কন্ডিশনিং করবে, তখন কি সে আবার ওই অপরাধ জগতেই ফিরে আসবে? এই ভাবনাটা আমার মাথায় খুব হ্যামার করতে লাগলো। তখন আমরা খুঁজতে লাগলাম যে নতুন কোনো পদ্ধতি বা নতুন কোনো পথ বা অন্যরকম কিছু হতে পারে কিনা। সেই ভাবনা থেকে আমাকে প্রথম যে দর্শনটা, দৃষ্টিভঙ্গিটা প্রভাবিত করলো সেটা সিগমুন্ড ফ্রয়েড। আমরা সবাই জানি বন্ধু, সিগমুন্ড ফ্রয়েড মানুষের ব্যক্তিত্ব বিকাশের তত্ত্ব তৈরি করেছেন। আমরা জানি সিগমুন্ড ফ্রয়েড মানুষের মনোবিশ্লেষণ করেছেন। সেই সিগমুন্ড ফ্রয়েডের তত্ত্বে তিনি বলছেন, আমি একটু বলে নিলে, আমরা জানি এটা সবার জানা, আমার বলতে সুবিধা হবে সেই সূত্র ধরে আমি একটু বলে নিই যে তিনি বলছেন মানুষের মনের আসলে দুটো স্তর, একটা হচ্ছে কনসাস মাইন্ড আর একটা হচ্ছে আনকনসাস মাইন্ড। এই আর টোটাল মনের 3টে সত্তাই তিনি ভাগ করছেন। একটা রাখছেন আইডি বা ঈদ, আর একদিকে রাখছেন তিনি সুপার ইগো আর ইগো। আইডিটা হচ্ছে মানুষের যাবতীয় কামনা, বাসনা, লোভ, লালসা, এইগুলো হচ্ছে তার আইডির মধ্যে থাকে, ঈদের মধ্যে থাকে। অর্থাৎ যে ঈদের মধ্যে থেকে, যে ঈদ মানুষকে অনবরত প্রভাবিত করতে থাকে, তার এইগুলো তোমায় পেতে হবে, পেতে হবে, পেতে হবে, লোভ লালসার দিকে এগিয়ে নিয়ে যায়। আর সুপার ইগো মানুষের যা নৈতিক সত্তা, তার সঙ্গে তার একটা ট্র্যাসেল হয়, লড়াই, এবং যে লড়াইয়ের মধ্যে দিয়ে ইগো মানুষকে পথ দেখায় কিভাবে চলতে হবে, সঠিক পথ। অর্থাৎ সুপার ইগো যতক্ষণ স্ট্রং থাকে ততক্ষণ কিন্তু এই ঈদ তার মাথা ছাড়া দিতে পারে না, কিন্তু যখন সুপার ইগো দুর্বল হয়ে যায় তখন কিন্তু ঈদ মাথা ছাড়া দেয় এবং মানুষ তার অন্যায় কাজগুলো করে। এই জায়গা থেকে আমরা তখন ভাবতে লাগলাম, তাহলে আমরা যদি এইটা পারি যে ওই বন্ধুগুলো যারা আমাদের সংশোধনাগারে আছে তাদের সুপার ইগোটাকে, তাদের সেই নৈতিক সত্তাটাকে আমরা ডেভেলপ করে দিতে পারি, তাহলে তাদের মধ্যে কিন্তু এইটা সম্ভব যে এই অপরাধ প্রবণতা থেকে বেরিয়ে আসতে। ঠিক এই জায়গা থেকে আমাদের সেকেন্ড স্টেপ, দ্বিতীয় স্তরের কাজটা আমরা শুরু করি, এবং আমাদের মতো করে কর্মপদ্ধতি, আমাদের মতো করে কিছু থিওরি আমরা তৈরি করে নিতে শুরু করলাম। আমাদের আগের যে কাজগুলো ছিল, যেমন কর্মপদ্ধতি যদি আমরা বলি তাহলে সুবিধা হবে। আগের এই কাজ যেমন স্পিচ থেরাপি, আগে আমরা স্পিচ থেরাপি করছিলাম শুধু যে ছেলে মেয়েটার উচ্চারণ ঠিক নেই তার উচ্চারণকে ঠিক করার জন্য, কিন্তু আমরা এবার করলাম কি স্পিচ থেরাপি ফর সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট।
অর্থাৎ মনস্তাত্ত্বিক বিকাশের জন্য স্পিচ থেরাপি ব্যবহার করলাম। কেউ একটা উদাহরণ দিলে হয়তো সুবিধা হবে। আমাদের রক্তকরবীতে যে ভদ্রলোক অধ্যাপকের চরিত্রে অভিনয় করছেন এই মুহূর্তে, তিনি একসময় তোতলা ছিলেন। তাকে আমরা স্পিচ থেরাপির মধ্যে দিয়ে তার তোতলামোটা কাটতে আরম্ভ করে। আমরা এই সময় করলাম কি, ওকে স্পিচ থেরাপি দিতে দিতেই ওই কাজের সাথে সাথে ওকে স্ক্রিপ্টটা পড়ার দায়িত্ব দিলাম। ফলে ওর একটা প্র্যাকটিস হতে থাকলো আর আত্মবিশ্বাস বাড়তে লাগলো। এই আত্মবিশ্বাস বাড়ার সাথে সাথে ওকে দায়িত্ব দেওয়া হলো, তুমি তো ভাই শিখলে, এবার তুমি চেষ্টা করো আর যারা পিছিয়ে আছে তাদেরকে সাহায্য করো। ফলে ও একটা পার্সোনালিটি ডেভেলপ করলো, যে আমার একটা অ্যাক্টিভিটিস আছে, আমার একটা ভূমিকা আছে, একটা নেতৃত্ব দানের ক্ষমতা তার মধ্যে তৈরি হচ্ছে। এর মধ্যে দিয়ে ও আস্তে আস্তে একটা লিডার্স তৈরি হয়ে গেল এবং দলের সবাইকে মেনটেন করা, এই কাজটা তার পার্সোনালিটি ডেভেলপমেন্টের কাছে লাগলো। আর একটা খুব ভালো উদাহরণ আমরা দিতে পারি, রক্তকরবীর যিনি রাজা চরিত্রে অভিনয় করছেন, তিনি একটা আঞ্চলিক টিউনে কথা বলতেন। তো আমরা তাকে বললাম রক্তকরবী রাজা করতে হবে, তাহলে আমার টিউনটা সেইভাবে চেঞ্জ করতে হবে, রাবিন্দ্রিক ভাষায় আমাকে কথা বলতে হবে, এবং তাকে ওই স্পিচ থেরাপি দিয়ে ডেভেলপ করা হতে থাকলো। আস্তে আস্তে তাকে একটা প্রস্তাব দেওয়া হলো, এইটা শুধু নাটকের ক্ষেত্রে নয়, যদি বাস্তব জীবনে এটাকে আমি প্রয়োগ করতে পারি তাহলে আমার পার্সোনালিটি, ব্যক্তিত্বটা অন্যরকম হতে পারে, মানুষের কাছে আমার কথা অন্যভাবে পৌঁছাতে পারে, বা মানুষ আমাকে অন্যরকম ভাবে অ্যাকসেপ্ট করতে পারে। সেটা উনি ব্যবহার করতে শুরু করেছেন। ঠিক এইরকম দিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো, ওনার স্ত্রী ওনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। তো ওনার স্ত্রীর সঙ্গে উনি ওইরকম রাবীন্দ্রিক ভাষায় কথা বলতে শুরু করেছেন। তখন ওনার স্ত্রী বলছেন, উমা তুমি এরম করে কথা বলছো কেন? ও বলছে, না আমি এখন এরম করেই কথা বলবো, কারণ আমি এখন থিয়েটারটা করি। এই যে ব্যক্তিত্বটা মানুষের বদলে যাচ্ছে, সে তার মতো করে আমরা স্পিচকে ওইভাবে ব্যবহার করতে আরম্ভ করলাম। শুধু এটা নয়, আমরা গেম, বিভিন্ন থিয়েটার গেমকেও এই কাজে ব্যবহার করেছি। কিন্তু এই পর্বে দুটো কাজ আমরা খুব ইউনিক করতে শুরু করলাম। একটা হচ্ছে স্টোরি টেলিং ফর সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, মানসিক বিকাশের জন্য গল্প বলা, আর আরেকটা হচ্ছে রিয়েল লাইফ থিয়েটার। দুটো বিষয় আমি বলবো। তা প্রথমে যেটা বলি, স্টোরি টেলিং কিভাবে আমরা ব্যবহার করলাম। আসলে ভিতরে যারা রয়েছে তাদের মধ্যে একটা অত্যন্ত উৎসাহ থাকে যে বাইরের জগতে কি হচ্ছে। আমরা যেমন ভিতরটা সম্পর্কে খুব উৎসাহী, ভিতরে কি হচ্ছে, একই রকম ওদের খুব উৎসাহ থাকে বাইরের জগতে কি হচ্ছে। পুজো বা ক্রিসমাস বা কোনো ফেস্টিভ্যাল যখন হয়, তখন ওরা অপেক্ষা করে বসে থাকে যে ঘটনাগুলো কি হলো সেটা জানার জন্য। ওদের এই উৎসাহকে আমি অ্যাসেট করলাম। একটা ঘটনা বললে হয়তো বিষয়টা বোঝা যাবে কিভাবে আমরা এটাকে ব্যবহার করছিলাম। আমরা সেবার গোচালা বেড়াতে গেছিলাম। গোচালা অর্থাৎ সিকিমের জায়গাটা, যেটা কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প। তো ট্রেকিং করে আমরা ওখানে গেছিলাম। আমি 15 দিন যাইনি। ওদের মধ্যে অসম্ভব উৎসাহ তৈরি হচ্ছে যে কি হচ্ছে, ওখানকার গল্প শুনবে। তো আমি যখন গিয়ে পৌঁছালাম, ওরা জিজ্ঞেস করলো, স্যার আজকে গল্প বলতে হবে। আমিও ঠিক উৎসাহটা নিয়ে ওদের সঙ্গে বসে বললাম গোল হয়ে, যে আজকে গল্প বলা হবে। তা ওখানে গল্প বলতে 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 সমস্ত ঘটনার মধ্যে দিয়ে আমি আসলে সেই জায়গায় পৌঁছাতে চাইছি, আমাদের যে গাইড ছিলেন তার সততা, তার পরিশ্রম, এই বিষয়গুলোই পৌঁছাতে চাইছি। এবং লাস্টে গিয়ে বললাম যে দেখো, এই সমস্ত জার্নিটায় আমরা ওই পাহাড়ের ওই উপরে গেলাম, হাঁটতে হাঁটতে কাঞ্চনজঙ্ঘাকে দেখছি, কিন্তু যে মানুষটা আমাদের সাহায্য করেছেন তার সততা, নিষ্ঠা আমরা কোনোদিন ভুলবো না। এই সমস্ত গল্পটা বলার পর ওদের মধ্যে হঠাৎ একটা প্রশ্ন উঠলো, স্যার এইটা যদি আমাদের এখানে হতো তাহলে এই সততা পাওয়া যেত না। আসলে আমি অপেক্ষা করতাম এই প্রশ্নটার জন্য, কখন ওরা প্রশ্নটা করবে। আর ঠিক সেই প্রশ্নটাকে নিয়েই তখন বললাম, কেন আমাদের এখানে হবে না কেন? ওরা হয়তো তার উত্তর দিল যে কি করে হবে, এখানকার মানুষ সবাই অসৎ। আমরা অসৎ তো কেন অসৎ তৈরি হয়, প্লেনল্যান্ডে মানুষ কেন অসৎ হচ্ছে, তাদের চাহিদা। এবং তখন তাদের বোঝানোর চেষ্টা করছি আমি যে দেখো, এই চাহিদা মানুষের থাকবেই, কিন্তু সেই চাহিদার সাথে সাথেও যদি আমি পরিশ্রম করতে পারি এবং আমি ন্যায়নিষ্ঠ হতে পারি, তবে মানুষের কাছে কিন্তু আমরা গ্রহণযোগ্য হব। অর্থাৎ ওই যে মানুষটা আমি ফিরে আসার পর এত কিলোমিটার দূরে, আমি ওই মানুষটাকে আজকে স্মরণ করছি, তাকে শ্রদ্ধা করছি এবং তার কথা বলছি। আমরা তো সবাই চাই যে আমাকে সবাই শ্রদ্ধা করুক। ঠিক এইভাবে প্রত্যেকটা স্টোরিকে আমরা একটা ভ্যালু ওরিয়েন্টেড করে দিতাম, অর্থাৎ একটা মূল্যবোধের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হতো, যাতে করে ওদের কাছে শেষে একটা মূল্যবোধ তৈরি হয়। ঠিক এইভাবে আমরা স্টোরি টেলিং এর মধ্যে দিয়ে একটা কাজ করতে যাচ্ছিলাম। আর একটা করলাম আমরা, এটাই সবচেয়ে ইন্টারেস্টিং আমাদের কাছে, সেটা হচ্ছে রিয়েল লাইফ থিয়েটার। হোয়াট ইজ রিয়েল লাইফ থিয়েটার প্রসঙ্গে বলি। রিয়েল লাইফ থিয়েটারের দুটো ফর্ম আমি আমার মতো করে তৈরি করছি। ফার্স্ট ফর্ম যেটা, সেটা হলো একজন আবাসিককে বললাম, যারা আমাদের সঙ্গে অভিনয় করছে ওখানে, যে এসো ভাই, তোমার গল্প নিয়ে 1 মিনিট আমি একটু জল খেয়ে।
এসো ভাই, তোমার গল্প নিয়ে একটা নাটক করো। এবার তার জীবনের গল্প বা তার মনে হওয়া গল্প যে কোনো একটা, তার গল্প নিয়ে একটা নাটক তৈরি। সেই নাটকটা তারই সহকারী অভিনেতারা তারা মিলে তৈরি করে। এবার সেই নাটকটা ধরা যাক একদিনের গল্প বলে ভালো হবে, যে একদিন একজন আবাসিক সে একটা নাটক তৈরি করলো কি, একটা পরিবার, সেই পরিবারের জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ, এবং লাস্টে বাবা বলছে তোরা দুজন মারামারি করছিস, এবার তারা জমি নিয়ে মারামারি করে, বড় ভাইকে ছোট ভাই মেরে ফেলে, এবং তখন বাবা খুব কাঁদতে থাকে। এই নিয়ে তৈরি হয় তার গল্প। আমরা সমস্ত নাটকটা তৈরি হলো, নাটকটা তৈরি হওয়ার পর নাটকটা ওইখানে অভিনীত হচ্ছে, সেদিনই অভিনীত হচ্ছে। এবার নাটকটা প্রথম হয়ে যাওয়ার পর আমরা করলাম কি, নাটকটাকে ছোট্ট করে বদলে দিলাম, যে আমরা একটা চরিত্রকে নিয়ে এলাম। যখন দুজন মারামারি করছে, একটা নতুন চরিত্র আনা হলো, যে চরিত্র বলে উমা তোরা দুজন ভাই মারামারি করছিস, মারামারি করে কি পাবি, এইটুকুনি জমি পাবি, তাতে কি সব পাবে? তা দুই ভাই মিলে যদি একসঙ্গে কাজটা করতে পারিস, তাহলে সারা জীবন অনেক সম্পত্তি করতে পারবি। শুধু তাই নয়, একে অপরের প্রয়োজনে পাশে থাকতে পারিস। তাহলে তোরা মারামারি করছিস কেন? তখন দুই ভাই মারামারি থামিয়ে পরস্পরকে বুকে টেনে নেয় এবং সুখী পরিবারের একটা দৃষ্টিভঙ্গি তৈরি। অর্থাৎ গল্পটাকে বদলে দেওয়া হলো একটা ভ্যালুর দিকে। আসলে ওই যে মানুষগুলো বাস করছে, আমি লক্ষ্য করেছি, তাদের যখনই জীবন নিয়ে বা তাদের কথা নিয়ে নাটক করতে বলা হয়, তখনই দেখা যায় ওই তার ভাঙা চোরা মনের প্রতিচ্ছবি সেই নাটকগুলোর মধ্যে ভীষণভাবে উঠে আসে। আমরা তখন করি কি, ওই নাটকটাকে একটু বদলে দিয়ে একটু ইতিবাচকতার দিকে টেনে নিয়ে যাওয়া, যাতে করে ওর কাছে একটা মেসেজ পৌঁছায়, না এই ডিস্ট্রাকশনই শেষ কথা নয়, কনস্ট্রাকশন হতে পারে, অর্থাৎ নতুন করে সৃষ্টিশীলতা হতে পারে। এটা আমাদের রিয়েল লাইফ থিয়েটারে একটা ফর্ম। আর একটা খুব ইন্টারেস্টিং ফর্ম আমরা ব্যবহার করেছি, সেটা এখানে বলি, যে যারা যারা পারফর্ম করে আমরা চেষ্টা করি তারা কেউ জানবে না যে আসলে এটা নাটক। আমি শুধু জানি ডিরেক্টর যে ইট ইজ এ ড্রামা, এটা একটা ড্রামা। একটা নির্দিষ্ট দিন ধরে নেওয়া হয়, যে সেই দিনে সেই দিনের ঘটনাবলীকে কেন্দ্র করে নাটকটা সৃষ্টি হয়। আমি ঘটনার উদাহরণ দিলে বোধহয় সহজ হতে পারে। দিনটা হচ্ছে 29 অক্টোবর, 29 অক্টোবর 2019। দিনটা ভাতৃদ্বিতীয়া, দিনটা ভাতৃদ্বিতীয়া। আমরা জানি জেলখানার মানুষেরা তারা কোনো না কোনো কারণে কোনো না কোনো একটা অপরাধ করার জন্য শাস্তিপ্রাপ্ত হয়ে আজকে তারা সেখানে বাস করছে। তাদের আত্মীয় স্বজন পরিজন সবাইকে ছেড়ে এসছে, অর্থাৎ তাদের মধ্যে এই নিয়ে ক্ষোভও তৈরি হয় অনেক সময়। আমরা করলাম কি, সেই দিনকে আমাদের যে অভিনেত্রীরা কাজ করে সেই অভিনেত্রীদের আমরা বললাম যে আজকে একটা ভাতৃদ্বিতীয়ার আয়োজন করা হবে। আমি ছোট্ট করে ভিতরে একটা আয়োজন করে রাখলাম। ভিতরে গিয়ে সমস্ত আবাসিক বন্ধুরা যারা আমাদের অভিনয় করছে তারা সবাই গোল হয়ে বসে আছে। তারা কিন্তু জানে না। তাদেরকে বললাম, ভাই জানো আজ ভাতৃদ্বিতীয়া, তোমার ভাই বোন তো থাকতে পারে, তোমার বোনেরা থাকলে তোমাকে আজ ভাতৃদ্বিতীয়ায় ফোঁটা দিত। তো আমাদের অভিনেত্রী বোনেরা তোমাকে আজ ফোঁটা দেবে। এবং অভিনেত্রীরা তখন তাদেরকে যখন ফোঁটা দিল, আমি ঠিক অবজার্ভ করছি তাদের সাইকোলজিক্যাল জায়গাটা কি তৈরি হয়। জুয়েল ভাই, এই ঘটনার শেষে 15 মিনিট সেদিনকে আমাদের রিহার্সাল রুমে কোনো কথা হয়নি। সবাই চোখের জলে ভাসছে, প্রত্যেকটা আবাসিক অ্যাক্টর চোখের জলে ভাসছে। আমার মনে হচ্ছে আমি এইটাই চাইছিলাম। সেই একটা ভুল করেছে, কিন্তু তার মধ্যে ওই যে বলছি না, তার যে সুপার ইগো যা তাকে প্রতি মুহূর্তে সাহায্য করতে পারে যে নৈতিক ভাবে এগিয়ে চলা, সেই সুপার ইগোটাকে এগিয়ে দেওয়ার জন্য, এবং তার যে অপরাধ বোধ, তার যে হারানোর যন্ত্রণা তার মধ্যে ফিরিয়ে দেওয়া। এবং এই ঘটনাটা সেদিনকে আমরা একটা অদ্ভুত একটা ফিল করলাম। নেক্সট আমি আর একটা দিনের ঘটনা বলবো, ঠিক রিভার্স। 2008 মার্চ, 8 মার্চ বিশ্ব নারী দিবস। সেদিনকে আমি একটা ছোট্ট প্ল্যান করলাম, আমাদের অভিনেত্রীদের আসতে বললাম যে তোমরা এসো, আজকে রিহার্সাল আছে। ওরাও জানে না, এরাও জানে না, কেউ কিচ্ছু জানে না। আমি বাইরে থেকে একটা ফুল নিয়ে গেলাম, দুজন অভিনেত্রীর জন্য দুটো ফুল নিয়ে গেলাম। নিয়ে গিয়ে আমার যেসব অ্যাক্টর বন্ধুরা ওখানে আছেন তাদেরকে ডেকে, অগ্রিম ডেকে তাদেরকে গোল হয়ে দাঁড়িয়ে তাদেরকে বললাম, ভাই দেখো আমরা এই ফুলটা আমাদের অভিনেত্রীর হাতে তুলে দেবো। আজকে বিশ্ব নারী দিবস, আমাদের এই অভিনেত্রীরা আমাদের সঙ্গে কাজ করে, তাদের সম্মান জানানো আমাদের ডিউটিস। চলো কিভাবে সম্মান জানানো তোমরা ভাবো। ওরা ওদের মধ্যে প্ল্যান করলো, প্ল্যান করে কে কিভাবে দেবে টেবে এইসব ভাবনা চিন্তা করে নিয়ে অভিনেত্রীরাও জানে না, তাদের হাতে তুলে দেওয়া হলো। এবং অভিনেত্রীরা যখন জানে না, ওরা তখন রিয়েল অ্যাক্ট করছে এবং ওরা সেদিনকে চোখের জলে ভাসছে। আমি বললাম তোমরা কিছু বলো। ওরা কাঁদতে কাঁদতে সেদিনকে বললো, আমরা ভাবতেও পারিনি ভাই যে তোমরা আমাদের এইভাবে অ্যাকসেপ্ট করবে, আমাদের হাতে আজ ফুল তুলে দেবে। জুয়েল ভাই, মাথায় রাখতে হবে যে বন্ধুরা কাজ করছে বিভিন্ন অপরাধে, তারা কিন্তু অপরাধী। কেউ কেউ
নারী নির্যাতনে অপরাধ করেছে, তার মধ্যে এই চেঞ্জটা, মেয়েদের সম্পর্কে তার দৃষ্টিভঙ্গির বদল, এবং একটা মেয়েকে যদি ইতিবাচক হয়েছে দেখা যায়, তার কাছ থেকে কতটা ভালোবাসা, কতটা ইতিবাচক রেসপন্স পাওয়া যেতে পারে, সেটাই হচ্ছে আমার এই রিয়েল লাইফ থিয়েটারের সেই দিনের উদ্দেশ্য। এইরকম অসংখ্য দিন আমরা এই কাজ, হ্যাঁ এই কাজটা করতে গিয়ে আমার অসুবিধাও হচ্ছে। অসুবিধা কিরকম বলি, আমি হয়তো একটা মাথা থেকে একটা প্ল্যান করে নিয়ে গেছি, এবং আমি বেরিয়ে বললাম, হ্যাঁ রে তোরা আজ আসছিস তো, ওদেরকে একটা প্ল্যান করা হলো। একজনকে ফোন করে বললাম আসছিস তো, সে হয়তো বলে স্যার আজই আমি আসতে পারছি না, একটু কাজে আটকে রয়েছি। আমার সেদিনের প্ল্যানটা ভেস্তে গেল, আমি অন্যরকম কাজের দিকে যেতাম। কিন্তু এই রিয়েল লাইফ থিয়েটার আমার যেটা মনে হচ্ছে, অ্যাক্টররা যেন কেউ বুঝতে না পারে ইটস আ থিয়েটার, তাহলে তারা তাদের মতো করে রিয়াক্ট করবে, এবং সেই রিয়াকশন তাদের একটা কিন্তু ভ্যালুর দিকে এগিয়ে নিয়ে, একটা মূল্যবোধের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস, আমার মনে হচ্ছে। ঠিক এইভাবে আমরা আমাদের কাজটাকে দ্বিতীয় দফায় অর্থাৎ দ্বিতীয় স্তরে এগিয়ে নিয়ে যেতে শুরু করলাম। এই স্তরে এসে আমরা যে নাটকটি ধরেছিলাম সেটা হচ্ছে রক্তকরবী। কেন আমরা রক্তকরবী ধরেছিলাম, এই প্রশ্ন আমাকে অনেকেই করেছে। কেন রক্তকরবী, কেন? এখন কে কি কারণে আমিও করতাম, কোথায় পানো। আমিও হ্যাঁ হ্যাঁ করতাম, হ্যাঁ কেন রক্তকরবী হ্যাঁ করলেন? হ্যাঁ, কেন আপনিও করলেন, রক্তকরবী? আপনিও করলেন, প্রদীপ দাও হ্যাঁ করলেন, হ্যাঁ কেন হ্যাঁ করলেন? হ্যাঁ হ্যাঁ, আর এই দমদম সেন্ট্রাল জেলেও রক্তকরবী হয়েছে, কিন্তু আমি রক্তকরবী করেছি কি জন্য সেটা আমি আমার মতো করে বলি। রক্তকরবী রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটক। আমরা যারা পড়েছি রক্তকরবী সবাই জানি যে তার মধ্যে একটা সমাজ বিবর্তনের, সমাজ পরিবর্তনের রূপক আছে। এর পাশাপাশি আমাদের কাছে মনে হচ্ছে ওই রক্তকরবী কিন্তু সংশোধনাগারের আবাসিকদের জীবনধারার রূপক। আর আমার বেসিক্যালি মনে হচ্ছে, ওই একটু আগে ফ্রয়েড বলছিলাম না, সিগমুন্ড ফ্রয়েড, ফ্রয়েড যে ঈদের সঙ্গে সুপার ইগোর যে ফাইট, লড়াই, যার মধ্যে দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে একটা ইতিবাচকতার দিকে, মনে হয়েছে রক্তকরবীর সমস্ত ওই মানুষেরা, তারা ওই গুহার মধ্যে, ওই খনির মধ্যে, তারা আসলে একটা অন্ধকারে ওই ঈদ পরিচালিত হয়ে তারা কিন্তু একটা অন্ধকারের জীবনে বাস করছে। নন্দিনী হচ্ছে আমাদের ইগো, যে ইগো রঞ্জন নামক সুপার ইগোর দিকে আমাদের এগিয়ে নিয়ে যাবে, যে কারণে গিয়ে শেষকালে কিন্তু নন্দিনী কিন্তু বলতে পারে, সে জোর দিয়ে বলতে পারে যে রঞ্জন মরতে পারে না, রঞ্জন আসবেই। অর্থাৎ ইতিবাচকতাই এই লাইফ, অর্থাৎ তাদের মনোজগতের যে লড়াই, সেই লড়াইয়ের প্রতিচ্ছবি আমার কাছে মনে হয়েছে কিন্তু রক্তকরবী। এই জায়গা থেকে আমরা কিন্তু রক্তকরবীর ভাবনাটা ভাবি। এখন রক্তকরবীর পরিকল্পনা যখন আমরা করলাম, রক্তকরবীটাকেও কিন্তু আমরা একটা খুব পরীক্ষামূলক জায়গা হিসেবে ধরলাম, যে দেখা যাক আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত রক্তকরবী জার্নিতে আমরা দেখব যে আমার অভিনেতা বন্ধুরা, আবাসিক বন্ধুরা যারা কাজ করছে, তাদের বিকাশটা কিভাবে হয় সেটা আমাদের লক্ষ্য করা। ওই জন্য একটা পরীক্ষা নিরীক্ষার পদ্ধতির মধ্যে দিয়ে আমরা এগোই। প্রথম আমরা করি কি, রক্তকরবীর টেক্সটটা ওদের হাতে ছেড়ে দিই, দিয়ে বললাম ভাই এই নাটকটা আমরা করতে যাব, তো চলো আমরা পড়তে শুরু করি। ওরা, আমিও যাই, গুরুত্ব দিই না, রক্তকরবী ওরা পড়ে, আবার ফিরে আসি আমি। এই করতে করতে 3 মাস চলে গেছে। 3 মাস পরে ওর ভিতরে একটা বিরাট জাম গাছ আছে, সেই জাম গাছের নিচে ডেকে আমাকে ওরা বলছে, সবাই মিলে বললো, স্যার এই নাটকটা আমরা করতে পারবো না স্যার। আমরা, কেন পারবে না কেন? বললো এই নাটকটা স্যার পড়ে আমরা 3 মাসে কিছুই বুঝতে পারিনি। আসলে আমি ওদের কাছে এইটার অপেক্ষা করছিলাম যে কতক্ষণে বলবে ওরা যে এই নাটকটা আমাদের পক্ষে সম্ভব নয়। সত্যি তো, যে রক্তকরবী আজকে সৌম্য মিত্রের জন্মদিন, তা যে সৌম্য মিত্রের হাত ধরে যে রক্তকরবী আমরা আহ চিনতে পেরেছি, জানতে পেরেছি, বুঝতে পেরেছি, সেই রক্তকরবী এতদিন তো পড়েছিল মানুষ, সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ যাকে সহজে বুঝতে পারেনি, তো ওরা অত সহজে বুঝবে কি করে? খুব স্বাভাবিক। তো আমি এই প্রশ্নটার অপেক্ষাতেই ছিলাম। যেদিন ওরা বললো সেদিন থেকে আমাদের সেকেন্ড স্টেপের কাজ শুরু হলো। আমরা সেকেন্ড স্টেপের কাজ করব স্কুলিং। মাথায় রাখতে হবে ওখানে যারা কাজ করছে বহুজন আছে অশিক্ষিত, লেখাপড়াটুকু জানে না। তো সেই সব মানুষদের নিয়ে আমরা ক্লাস শুরু করলাম, যে আমাদের বিষয় হলো ভারতীয় দর্শন, ইন্ডিয়ান ফিলসফি, রবীন্দ্রনাথের দর্শন, মার্ক্সীয় দর্শন, রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদের ধারণা, রবীন্দ্রনাথের রাশিয়া চিঠি, এই সব বিষয়গুলো আমরা তাদেরকে ক্লাস নিতে আরম্ভ করলাম। আশ্চর্য, আমাদের মনে হতে পারে সত্যিতে এইরকম একটা গভীর বিষয়গুলো ওরা কিন্তু ওদের মতো করে বুঝতে শুরু করলো। প্রায় মাস দেড়েক ক্লাস নেওয়ার পর এইবার আমরা শুরু করলাম রক্তকরবীর পাঠ। একটা করে পাতা পড়া হয়, আর রক্তকরবীর গল্প ওদের আমরা বোঝাতে বোঝাতে যাই। সেই বোঝাতে বোঝাতে জার্নির শেষে রক্তকরবী আমরা মঞ্চে আনলাম। এই মঞ্চে
আনার সময় আমাদের রক্তকরবীর যে সেট তৈরি হলো, তাতে প্রসেনজিৎ নন্দী সেট করলেন, অভিজিৎ প্রামাণিক কুট্টি তার সহযোগিতায় ছিল। সেই সেটটাও তৈরি হলো এই, ওই যে বলছিলাম মনোজগতের লড়াই, সেই ভাবনাকে সামনে রেখে সেটটা তৈরি হলো। একেবারে ভয়ঙ্কর একটা ডার্কনেসের মধ্যে অসংখ্য জাল, জালগুলো যেন অন্ধকার থেকে বেরিয়ে আসছে, সেই জালগুলোর মাঝখান থেকে সমস্ত নাটক, সমস্ত মঞ্চটা মনে হয় একটা অন্ধকার জালে মোড়া। সেই জায়গা থেকে আমাদের রক্তকরবীর সেটটা তৈরি হলো। আলো করলো সুজিত, সুজিতকেও আমরা প্রথম প্রস্তাব রাখলাম এই নাটকে অন্ধকারের নাটক হবে, পুরো নাটকটা অন্ধকার থাকবে, চরিত্রগুলো শুধু দেখা যাবে। সুজিত খুব প্রচেষ্টা করে সেই নাটকের আলো ভাবনা করলো। সাসপেন্স, এই যে মনোজগতের ফাইট, লড়াইটা, সেইটার ভাবনাকে সামনে রেখে কৌশিক মিউজিক তৈরি করলো, বিশ্বজিৎ পোশাক তৈরি করলো। ঠিক এই ভাবনাগুলোকে সামনে রেখে আমাদের রক্তকরবীর কাজ আমরা এগিয়ে নিয়ে যেতে শুরু করলাম। রক্তকরবী মঞ্চে এলো, আমরা মঞ্চায়িত করলাম রক্তকরবী। কৃষ্ণনগর ভেতরে আগে হলো কৃষ্ণনগর জেলখানায়, বাইরে কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে শো হলো। খুব ইন্টারেস্টিং এইখানে আমার বলার, রক্তকরবী অভিনীত হয়েছে অভিনয়ের শেষের দিন। এই যে বলছি না, মানুষের ভিতরে ভিতরে পরিবর্তন। আমাদের এক বন্ধু, তিনি একটা বিরাট অপরাধে আজকে জেল খাটছেন। জেলে থাকাকালীন তার পরিবার তাকে ছেড়ে গেছে, এইরকম একটা পরিস্থিতিতে তিনি আছেন। অভিনয়ের শেষে সমস্ত অভিনেতারা গ্রিন রুমে বসে রয়েছেন, আমি এক পাশে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। তাদের পরিবারের আসছে, অফিসের অনুমতি নিয়ে তাদের সঙ্গে কথা বলছেন, সাক্ষাৎ করছেন। ওই ভদ্রলোক সবার পরিবারকে ডেকে ডেকে দিচ্ছেন, পরিচয় করছেন। একটা সময় তিনি আর পারলেন না, আমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে দিলেন। জুয়েল ভাই, এটাই বোধহয় মানুষের চেঞ্জ, আমাদেরকে নতুন করে ভাবতে শেখাবে যে এটা একটা পথ, এটা একটা চেঞ্জ হতে পারে। শুধু এটাই নয়, রক্তকরবী অভিনয় হয়ে যাওয়ার পর রক্তকরবী রাজা, তাকে যখন জিজ্ঞাসা করা হয় তুমি থিয়েটারটা করছো কেন, সে একটা অসাধারণ উত্তর দেয়, আমি কেন থিয়েটারটা করছি এটা আমি জানি না, কিন্তু এখন আমি জানি সারা জীবন আমি থিয়েটারটা করব। আর একটা বিশেষ ঘটনা আমি এক্ষেত্রে উল্লেখ করব। রক্তকরবী অভিনয় হয়ে গেছে, পরের দিন আমরা সংশোধনাগারে বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করতে গেছি। যে গোকুল চরিত্রে, খোদাইকর গোকুলের চরিত্রে অভিনয় করেছিল যে বন্ধু, তার চোখে জল। জিজ্ঞাসা করলো কাঁদছিস কেন? ও বলল স্যার জানেন, কালকে আমি চাঁদ দেখেছি। ক্যান ইউ ইমাজিন, একটা মানুষ যাকে আমরা অপরাধী বলে চিহ্নিত করেছি, সে শুধু চাঁদ দেখেছে বলে কাঁদতে জানে। হিয়ার ইজ দ্য থিয়েটার, হিয়ার ইজ দ্য থিয়েটার। থিয়েটার এই পরিবর্তনটা মানুষের মধ্যে এনে দিতে। আমরা যখন অসংখ্য পুলিশ পাহারা দিয়ে তাদেরকে নিয়ে আসি, নিয়ে যাই, কিন্তু ওই বন্ধুরা জানে যে শৃঙ্খলাটা তারা শিখেছে, তাদের কাছে এখন আমাদেরকে শৃঙ্খলা শিখতে হবে, কারণ তারা থিয়েটার করে। এটা অত্যন্ত দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একটা প্যান্ডামিক সিচুয়েশন, আমরা এই সময়ে সংশোধনাগারে যেতে পারছি না, ফলে স্বাভাবিকভাবেই আমাদের কাজটা থমকে আছে। জানি না ভিতরের বন্ধুরা কেমন আছেন, আমাদের হয়তো আবার এই সিচুয়েশনের পর নতুন করে নতুন ভাবনায় শুরু করতে হবে। এই যে জার্নিটা আজকে আমি বললাম, আসলে এইটা আমার একটা পথ খোঁজা। যখন কাজ শুরু করেছিলাম আমার সামনে কোনো পথ ছিল না, দিশা ছিল না, কোনো থিওরি ছিল না, কোনো দৃষ্টিভঙ্গি ছিল না। আমরা পথ খুঁজতে খুঁজতে গেছি। আজকে জুয়েল ভাই দর্পণ থিয়েটার সিলেট তার যে আয়োজন করেছে, সেই আয়োজনের মাধ্যমে আমি আসলে এই বার্তাটাই দিতে চাইলাম, সারা পৃথিবীতে যেখানে যে বন্ধুরা আছেন তাদের কাছে যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে সাহায্য করুন। আমরা যে পথ চলেছি সেটা ভুল কি ঠিক জানি না, আপনার যদি অভিজ্ঞতা, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার মত আমাদেরকে আরো এগোতে সাহায্য করুক,
এটাই আমাদের কাছে কাঙ্ক্ষা, প্রার্থনা আমাদের। হ্যাঁ জুয়েল ভাই। ধন্যবাদ দাদা। এই আলোচনার পরে আসলে তেমন কিছু বলার থাকে না আর। আলোচনাটা থিওরি থেকে একদম আবেগের জায়গায় চলে গেল। শুরু করেছিলাম থিওরিতে। যখন কেউ বলে যে থিয়েটারটা কেন করে জানি না, থিয়েটারটা করবো সারা জীবন সেটা জানি, তখন আসলে নিজেকে ছোট মনে হয়। আমরা এইভাবে ভাবতে পারি না এখন অনেকেই। এখন আমরা জানি না থিয়েটারটা কেন করি, করবো কিনা। আমাদের মধ্যে দ্বন্দ্ব আছে, কিন্তু তার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। সে জানে সে থিয়েটার করবে, এখানে সে আমাদের থেকে এগিয়ে আছে। এই আলোচনার পর আসলে আর কিছু বলার নেই, আর কিছু বলবো না আমি। কিভাবে চলে গেল 1 ঘন্টা। যখন কারাগারে বিয়ে হয় দুজনের মধ্যে এই থিয়েটার করতে করতে, যখন কারাগারে তারা চাঁদ দেখে থিয়েটার করতে করতে, সেখানে থিয়েটারটা আসলে অনেক বেশি মানবিক হয়ে যায়, অনেক বেশি নিজের হয়ে যায়, আপন হয়ে যায়। আমি আর কিছু বলবো না, শুধুমাত্র দর্পণ থিয়েটার সিলেটের পক্ষ থেকে আজকে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আপনার জন্য আমাদের ছোট্ট নিবেদন আছে, সেটা আপনি গ্রহণ হ্যাঁ করবেন। আমি তার আগে একটা কথা বলবো। জি হ্যাঁ, দাদা, প্লিজ বলুন। দর্পণ থিয়েটার সিলেটের সমস্ত সহকর্মী বন্ধুদের অনেক শুভেচ্ছা। আর আজকে দুজন মানুষের কথা আমি অবশ্যই বলবো, যেটা না বললে আমার অত্যন্ত ভুল হয়ে যাবে। একজন শ্রদ্ধেয় নিজামুদ্দিন লস্কর ময়না, ময়না ভাই অত্যন্ত প্রিয় মানুষ আমার। আমি যার জীবনের গল্প শুনতে শুনতে মুগ্ধ হয়ে গেছি। আমি এই দূরে বসে, এত কিলোমিটার দূরে বসেও ময়না ভাইয়ের গল্প শুনতে শুনতে আমি চোখে জল ফেলেছি। আর ময়না ভাইকে আমি একটা কথা বলেছি যে ময়না ভাই, আপনার পায়ের সেই জায়গাটা আমি একদিন ছুঁয়ে দেখতে চাই, যে জায়গাটায় একদিন গুলিবিদ্ধ হয়েছিল, আপনি দেশের জন্য লড়াই করেছিলেন। তার এই অভিজ্ঞতা, তার এই যে দান, এটা আমার অত্যন্ত শ্রদ্ধার জায়গা। আমি ময়না ভাইকে কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই। আর একজন মানুষের কথা আমি বলবো, সুনির্মল কুমার দেব, মিন ভাই। আসলে এটাও একটা বৃত্ত সম্পূর্ণ হওয়া বোধহয়। এই যে সংশোধনাগারের কাজটা করতে গেছিলাম, তো সেখানে আমার এক বন্ধু সংশোধনাগার নিয়ে একটা লেখা লিখতে গিয়ে আমাকে বলল, সংশোধনাগারের ইতিহাস সম্পর্কে যদি কিছু তথ্য পাওয়া যায়। খুব আশ্চর্য, আমরা কিন্তু কোনো তথ্য সরবরাহ করতে পারিনি, কারণ অফিস কিন্তু খুব বেশি তথ্য দিতে পারেনি। ঠিক এইরকম একটা সময় আমার মনে আছে, দুর্গাপুর যে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, ওখানকার ছাত্রেরা আমাকে একদিন ওদের সঙ্গে কথা বলতে ডেকেছিল। তো সেই কথা প্রসঙ্গেই ময়না ভাই জানতে পারেন যে আমি জেলখানায় কাজ করছি থিয়েটার নিয়ে। তো সেখানে উনি আহ, মিন ভাইকে বলেন এবং আমাকে মিন ভাইয়ের সন্ধান দেন। তো মিন ভাই এমন একজন মানুষ, অত্যন্ত রসিক মানুষ। আমার অনেক কথা হয়েছে মিন ভাইয়ের সঙ্গে। এবং আমাদের থিয়েটার চর্চার ইতিহাস, বিশেষত নদিয়া জেলা থিয়েটার চর্চার ইতিহাসের সঙ্গে মিন ভাইয়ের নাম কিন্তু জড়িয়ে থাকলো। কারণ 1952 মিন ভাই কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে নাটকে অভিনয় করেছিলেন। তার জীবনের সে ঐতিহাসিক গল্প, সে গল্প যদি কোনোদিন সুযোগ হয়, সে আবার বলা যাবে কোন। আমি মিন ভাইয়ের কাছে খুব কৃতজ্ঞ যে এইখানে এইরকম আমি একটা। আপনাকে জি জি জি, এইখানে আমি আপনাকে যোগ করে দিই। সেটা হচ্ছে নিজামুদ্দিন লস্কর ময়না, আমাদের শ্রদ্ধেয় ময়না ভাই দেখছেন। উনি খুব আজকে কয়েকবার ফোন দিয়েছেন আমাকে। উনি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ, এবং আমরাও খুব আনন্দিত এই কারণে যে এই যে সুনির্মল কুমার মিনের কথা আপনি বললেন, ওদের খুবই শ্রদ্ধাভাজন মানুষ। ওনার এই ইতিহাসটা দর্পণ থিয়েটারের একটা
আলাদা অনুষ্ঠান আছে, আলাদা একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে দর্পণের সিলেটের সংস্কৃতি। আমরা সেইখানে চাচ্ছি সিলেটের সংস্কৃতি কর্মীদের, আমাদের যারা অগ্রজ, তাদের মুখ থেকে তাদের সংস্কৃতি চর্চার কাজটা শুনে শুনে আমরা একটা ইতিহাস রচনা করব। সেইখানে আমরা জানতে পারি, আমার প্রশ্নের আলোকে সুনির্মল কুমার দিম্মিন বলেন এই ঘটনাটা। এবং পরের দিন সকালে আমাকে নিজামুদ্দিন লস্কর ফোন দিয়ে বললেন যে কালকে তো অনেক বড় ঘটনা তুমি ঘটিয়ে ফেললা। বললাম কি? বলে এই ঘটনা, এবং তখন উনি আপনার কথা বললেন যে আপনিও খুব এক্সাইটেড। এরপরে ময়না ভাই আপনার সাথে মিন্দার একটা মানে সংযোগ ঘটিয়ে দেন। এখানে আমরা খুব আনন্দিত যে এই সংযোগটার সাথে আমাদের সম্পৃক্ততা ছিল, এই জন্য আমরা খুব আনন্দিত। এবং আপনাকে ধন্যবাদ, ময়না ভাইকে ধন্যবাদ, মিন্দাকে ধন্যবাদ এই এটা একটা কাজটা বৃত্ত হওয়ার জন্য। সম্পূর্ণ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আশা করি বারে বারে আমাদের দেখা হবে। আর আজকে আরো অনেক বিষয় জানার ছিল, জানা হবে, কথা হবে। আজকে এখন দর্পণ থিয়েটার সিলেটের পক্ষ থেকে আপনার জন্য আমাদের নিবেদন আছে। আমাদের আজকের অতিথি সুশান্ত কুমার হালদারের প্রিয় কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল আর আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে ফুলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিরা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের বান। ভুলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি করুণা ধারা, আমি ভাঙান কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢাকা। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, সে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ধন্যবাদ। খুব সুন্দর, খুব সুন্দর। ধন্যবাদ দাদা। ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, আপনি আবৃত্তিকার, বলতে চান নাকি? আবৃত্তিকার উনি একজন নাট্য, দর্পণ থিয়েটারের একজন নাট্যকর্মী, বাচিক কি নাম? শিল্পী, নাজমা পারভিন। নাজমা পারভিন, অসাধারণ অসাধারণ, খুব সুন্দর খুব সুন্দর। হ্যাঁ,
সবাইকে অনেক শুভেচ্ছা জুয়েল ভাই। অনেক দূর দর্পণ থিয়েটারের পথ দেখা আগামী দিন। আমাদের কৃষ্ণগর সিঞ্চনের সাথে সব রকম সৌহার্দ্য গড়ে উঠুক। আমরা চাইবো থিয়েটার পরস্পরকে সমৃদ্ধ করবে। অনেক শুভেচ্ছা। ধন্যবাদ, ধন্যবাদ। শুভরাত্রি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। নমস্কার।